কই রে নিতা, কোথায় গেলি? কি হয়েছে মা? নিতা তো বাড়িতে নেই। মানে কি? ও তো আমাকে ঘরে গিয়ে বলল নদীর পাড়ে ঘুরতে যাবে। আমাকেও তো তাই বলল, কিন্তু মেয়েটা যে কোথায় গেল। কোথায় আর যাব? তোমাদের জন্য কি আর বাইরে ঘোরার মতো উপায় আছে? তা তুই কোথায় গিয়েছিলি? তোকে ডেকে ডেকে যে গলা ফাটিয়ে ফেলছি। ওই পুকুর পাড়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো তো ঠাকুমা। এরপর বুড়ি আর নিতা নদীর পাড়ে যাওয়ার জন্য বের হয়। বলছি কি ঠাকুমা, নদী দেখতে অনেক সুন্দর হয়, তাই না? হ্যাঁ রে দাদু ভাই, অনেক সুন্দর। নদীতে অনেক জল থাকে, তাই না? হ্যাঁ রে দিদি ভাই, নদীতে অনেক জল থাকে। বুড়ি আর নিতা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় রতন এক ঝুড়ি কলা নিয়ে সেই পথ দিয়েই যাচ্ছিল। ঠাকুমা, ও ঠাকুমা, আমি কলা খাবো, কলা কিনে দাও না। তোকে নিয়ে আমার হয়েছে মরণ। যা দেখিস তাই দেখে শুধু খাই খাই করিস। দাও না গো একটা কলা নিয়ে। আচ্ছা দাঁড়া, দেখছি কি করা যায়। ও বাবা রতন, রতন শোন বাবা। বলি মরণ, আমি আমার ক্ষেত থেকে কলা পেড়ে নিজে খেতে পারলাম না, এখন ওনাকে দিতে হবে। বলি কি, কলা খাওয়ার যখন এত ইচ্ছে, তো কিনে খেতে পারিস না? দেবেন না তো দেবেন না, তাহলে এত কথা শোনানোর কি আছে শুনি? এইটুকু মেয়ের কথা দেখো। এই মেয়ে, এই মেয়ে, লাগতে এসো না এইটুকু বয়সে, ঝরে পড়ে যাবে। আরে বাবা রতন, এইটুকু মেয়ে কি না কি বলেছে, আর তুই এভাবে ধমক দিচ্ছিস? দিবি না তো দিবি না, এত বলার কি আছে শুনি? হ্যাঁ হ্যাঁ, দেব না। আমার গাছের কলা আমি তোমাদের দেব না। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায়, আর নিতা কান্না করা শুরু করে দেয়। আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো দিদা। আচ্ছা আচ্ছা, এখন চুপ কর, আমরা নদীতে যাই। এরপর নিতা আর বুড়ি নদীর পাড়ে যায়। এ মা, কত বড় নদী আর কত জল! হ্যাঁ রে দিদি ভাই, এই নদীতে অনেক মাছ পাওয়া যায়। তাহলে তো বড়শি নিয়ে আসলে মাছ ধরা যেত। হ্যাঁ তা যেত। এখন চল, আমরা ওই দিকটায় যাই। এরপর নিতা আর বুড়ি নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে। এমন সময় তারা নদীতে একটি কলা গাছ ভেসে আসতে দেখে। ঠাকুমা, ও ঠাকুমা, ওইটা কি ভেসে আসছে গো? কলা গাছ ভেসে আসছে রে। চলো না ঠাকুমা, আমরা ওই কলা গাছটা নিয়ে যাই, আমরা আমাদের পুকুর পাড়ে লাগিয়ে দেব। তোকে নিয়ে আর পারি না। না, লাগবে না। তোর বাবাকে বলে বাজার থেকে কলা গাছ কিনে আনতে বলবো। না ঠাকুমা, আমি কলার চাষ করব। দাও তো, তোমার লাঠিটা দাও। এরপর নিতা বুড়ির থেকে লাঠি নিয়ে নদীতে নামে। সাবধানে, পড়ে যাস না আবার। নদীতে কিন্তু অনেক জল আছে। এই তো ধরতে পেরেছি, এবারে কলা গাছটা আমাদের পুকুর পাড়ে লাগাবো। এই বলে নিতা গাছটি নিয়ে উপরে উঠে আসে। এবার বাড়িতে গিয়ে কলা গাছটা লাগাতে হবে। আচ্ছা চল। বুড়ি আর নিতা বাড়িতে চলে আসে আর একটি কোদাল নিয়ে পুকুর পাড়ে চলে আসে। এই বলে বুড়ি সেখানে গর্ত করে। তারপর নিতা নিজ হাতে কলা গাছটা লাগিয়ে দেয়। যা, এবার পুকুর থেকে জল নিয়ে এসে কলা গাছটির গোড়ায় ঢেলে দে। আচ্ছা, যাচ্ছি। এরপর নিতা পুকুর থেকে একটি পাত্রে জল এনে কলা গাছের গোড়ায় ঢেলে দেয়। শোন, সন্ধ্যা নেমে এলো, চল এবার ঘরে চল, না হলে তোর মা আবার বকা দেবে কিন্তু। ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। নিতা আর বুড়ি ঘরে চলে আসে। রাতে বাবা মহেশ বাড়িতে আসে। বাবা,
হয়েছে? কি হয়েছে আমার মায়ের? ওই যে রতন কাকু আছে না, উনি আজকে কলা নিয়ে যাচ্ছিল। আমি একটা কলা খেতে চেয়েছিলাম বলে ঠাকুমাকে অনেক অপমান করেছে। ঠাকুমা আমাকে সব কথা খুলে বলেছে। আচ্ছা, তুইও নিয়ে ভাবিস না, আমি কাল তোর জন্য বাজার থেকে অনেক কলা এনে দেব। না বাবা, আমি বাজার থেকে নিয়ে আসা কলা খাবো না। এই যে আমি যে গাছ লাগিয়েছি সেই গাছের কলা খাবো। পরদিন সকালে নিতা একটি পাত্রে জল নিয়ে কলা গাছের কাছে যায় আর গিয়ে দেখে কলা গাছের মোচা বেরিয়েছে। কি আমার কলা গাছে কলার মোচা বেরিয়েছে? কি মজা! ঠাকুমা, ও ঠাকুমা, এদিকে এসে দেখে যাও, আমার কলা গাছে মোচা বেরিয়েছে। নিতার ডাক শুনে বুড়ি সেখানে আসে। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? দেখো দেখো, আমাদের কলা গাছের মোচা বেরিয়েছে। তাই তো দেখছি রে, কি আজব ব্যাপার, এত ছোট কলা গাছে মোচা বেরিয়েছে। তাতে কি হয়েছে, কলা হলেই হলো। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু কলা গাছে শুধু দুটি কলা ধরে। কিন্তু কলাগুলো ছিল অনেক বড় বড়, আর কলা গাছের গোড়া থেকে আরেকটি নতুন চারা বের হয়। এইসব কি দেখছি আমি, এত বড় বড় কলা! এমন সময় সেখানে বুড়ি আর মহেশ চলে আসে। কি রে মা, তোর গাছে তো শুধু দুটো কলা ধরেছে। কিন্তু কলাগুলোর সাইজ দেখেছিস বাবা? হ্যাঁ মা। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, একটা কলা বাড়িতে রেখে আরেকটা কলা বাজারে বিক্রি করে এসো। কিন্তু এত বড় কলা আমি কিভাবে নিয়ে যাব? আচ্ছা, তোরা থাক, আমি তবে একটা গাড়ি নিয়ে আসি। এরপর মহেশ ওর গাড়ি নিয়ে আসে। দুটোর মধ্যে যেটা বড় কলা বাড়িতে তোলে আর বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারের লোকেরা এত বড় কলা দেখে ভিড় জমায়। কি এত বড় কলা তুই কোথায় পেলি মহেশ? আমার মেয়ে পুকুর পাড়ে চাষ করেছে, এত বড় কলা হয় নাকি? আবার এত বড় কলা আবার হয় নাকি রে? হয় হয়, উপরওয়ালা দিলে ঠিকই হয়। রতন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর দূরে গিয়ে বলে, ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। দেখতে হবে বিষয়টা আসলে কি। যাই, মহেশের বাড়িতে একবার যাই। এরপর রতন মহেশের বাড়িতে যায় আর গিয়ে দেখে কলা গাছে একটি বড় কলা ঝুলে আছে। সেখানে নিতা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এই রতন কাকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মতো আমার কলা গাছে কে দেখছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই বলে নিতা সেখান থেকে চলে যায়। ওই তো মেয়েটা ওইখান থেকে চলে গেছে, তাহলে যাই, গিয়ে কলাটা চুরি করে নিয়ে আসি। এই বলে রতন কলা গাছের কাছে যায়। একটা কলা চুরি করে কি হবে? আমি বরং এই কলা গাছের চারাগুলোই চুরি করে নিয়ে আমার জমিতে রোপণ করি, তারপর তারপর নিতা দূর থেকে সব কাহিনী দেখতে পেল। আমার কলা গাছ চুরি করা, দেখাচ্ছি মজা। কোথায় গেলি রে আমার হাক্কা আর বক্কা? আয় আয় আয়, আয় তো, এসে ওই রতন চোরটাকে ধরতো। নিতার ডাক শুনে দুটো কুকুরই চলে আসে আর রতনকে তাড়া করে। ওরে বাবারে, কে আছো? কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এই পাগলা কুকুরের হাত থেকে আমাকে বাঁচাও। রতন দৌড়াতে দৌড়াতে একটি পুকুরে গিয়ে লাফ দেয় আর কুকুরগুলো পুকুর পাড়ে এসে ডাকতে থাকে। দেখ দেখ, কেমন লাগে, চুরি করার কেমন মজা। এরপর নিতার বাবা তাদের ফসলের জমিতে ওই কলা গাছের চারাগুলো লাগিয়ে দেয় আর বেশ কিছুদিন পর প্রতিটা কলা গাছে দুটি করে কলা ধরে। আমার নিতা দিদি ভাইয়ের একটি কলা গাছ থেকে আজ কতগুলো কলা হয়েছে তোর, দেখ মহেশ। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এক কলা গাছ থেকে দুই কলা।
উদয় নামের এক ছেলে মেঘনাপুর গ্রামে বাস করত। ওর বাবার সাথে কাজ শেষে বাড়িতে ফিরছিল। আমাকে একটু জল দিবে বাবা, বড্ড তৃষ্ণা পেয়েছে। আর কয়েকদিন হলো খাবারও খাই না। জানতো এখানে কি আমরা খাবারের দোকান দিয়েছি যে আপনাকে খাবার দেব? আমাদের কাছে কোনো রকম খাবার নেই। বাবা, আমাদের কাছে তো খাবার আছে, সেখান থেকে ওনাকে একটু খাবার দেই। চুপ করে দাঁড়িয়ে থাক, এখন লোকেদের পেশা হয়ে গেছে মানুষের কাছ থেকে খাবার চেয়ে খাওয়া। কিন্তু বাবা, ওনাকে দেখে ওরকম মনে হচ্ছে না। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। এই চারটি ভাতের জন্য আমাকে অবহেলা করলি? আমার মতো বিপদগ্রস্তকে সাহায্য করলি না? দেখবি সামনে তোর অনেক বড় বিপদ হবে, অনেক বড় বিপদ। ভিখারিটি সেই কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বাবা, দেখলে লোকটি ওগুলো কি বলে গেল? লোকটির কথা যদি সত্যি হয়ে যায় আর আমাদের যদি কোনো বিপদ হয়ে যায়? আরে উদয়, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, আমাদের কিচ্ছু হবে না। এরকম কত লোকই বলে যায়। চল বাড়িতে চল। উদয় ও তার বাবা সেখান থেকে বাসায় চলে আসে। আর পরের দিন বাবা, তুমি এখনো শুয়ে আছো? জলদি উঠে পড়ো, বেলা যে অনেক হয়ে গেল, আমাদের কাজে যেতে হবে। আরে, বাবার শরীর খারাপ মনে হচ্ছে। বাবা, বাবা, কথা বলছো না কেন? উদয়ের বাবা কথা বলছিল না বলে সে ভয় পেয়ে এক তান্ত্রিককে বাড়িতে ডেকে আনে। যা ভেবেছিলাম তাই। তোর বাবার কালো চাঁদের প্রভাব পড়েছে, বড় ভয়ঙ্কর কালো প্রভাব। কালো চাঁদের প্রভাব? এটা আবার কেমন করে সারবে তান্ত্রিক বাবা? খুব কঠিন এই কালো চাঁদের ছায়া কাটানো। আমি এই প্রভাব সারাতে পারবো না। কি বলছেন তান্ত্রিক বাবা? তাহলে আমার বাবাকে সুস্থ করব কিভাবে? কিছু তো উপায় বলে দিন। আজকে পূর্ণিমা রাতে তোর বাবাকে চাঁদের আলো এনে যজ্ঞ করাতে হবে। যজ্ঞ শেষে ওই যজ্ঞের প্রসাদ একজন ভিখারিকে খাওয়াতে হবে। তার কিছুক্ষণ পর তোর বাবা সুস্থ হয়ে উঠবে। মনে রাখিস, পূর্ণিমা রাত্রে এই মহাযজ্ঞ করতে হবে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। কাল তো পূর্ণিমা রাত, যেভাবে হোক আমার বাবাকে সুস্থ করতে হবে। উদয় যজ্ঞের ব্যবস্থা করে। আর রাতে এ কি, আজ তো পূর্ণিমা রাত, অথচ চাঁদ উঠছে না কেন? চাঁদের আলো না হলে তো আমার বাবাকে সুস্থ করতে পারবো না। উদয় অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু তবুও চাঁদ ওঠে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। চাঁদ উঠছিল না দেখে সে তান্ত্রিক বাবার কাছে চলে যায়। বাবা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা অসুস্থ হওয়ার পর থেকে চাঁদ উঠছে না কেন? চাঁদের উপর অভিশাপ পড়েছে, তাই চাঁদ উঠছে না। তুই চিন্তা করিস না, এই অভিশাপ কাটানোর জন্য আমি নিজেই যজ্ঞ করব। তুই বাড়ি চলে যা। এরপর তান্ত্রিক যজ্ঞ করা শুরু করে, আর তান্ত্রিকের যজ্ঞ করাতেও কিছু হচ্ছিল না। এদিকে উদয়ের বাবা সুস্থ হচ্ছিল না দেখে উদয় অনেক ঘাবড়ে যায়। হায় উপরওয়ালা, আমাদের সাথে এসব কি হচ্ছে? তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, আমি আর কিচ্ছুই চাই না। এই ছোকরাটা তো দেখছি কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে ওর বড় কোনো বিপদ হয়েছে। গিয়ে দেখি তো কি হয়েছে। এই ছেলে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কে তুমি, আর আমার কাছে এসেছো কেন? আরে বোকা, তোকে দেখে মনে হয়েছিল তুই বিপদে পড়েছিস, তাই তোকে সাহায্য করতে এলাম। তুমি আমাকে সাহায্য করবে?
জানো আমার বাবা কতদিন ধরে অসুস্থ হয়ে আছেন? পূর্ণিমার চাঁদের আলো পেলে আমার বাবা সুস্থ হবেন, কিন্তু বাবা অসুস্থ হবার পর থেকে চাঁদই উঠছে না। তুমি কি বলতে পারো চাঁদ কেন উঠছে না? বাচ্চাকে বাঁকে পেয়েছি, একে দিয়ে আমার সাথীদের জীবিকা করতে পারবো। আরে বোকা, চাঁদের তো বয়স শেষ হয়ে গেছে, আমার নতুন চাঁদ আনতে হবে। তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? বাবাকে সুস্থ করার জন্য আমি সব করতে পারবো। এই নে, এই চাঁদের বীজগুলো রোপণ করে দে। বীজ থেকে চারা গজানোর পর গাছে চাঁদ ধরবে, আর তখনই চাঁদ নতুন জীবন পাবে। চাঁদ আবার তার আলো দিয়ে এই অন্ধকার পৃথিবীটা আলোকিত করে দেবে, আর সেই আলোতে তোর বাবা সুস্থ হয়ে যাবে। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর উদয় সেই বীজগুলো নিয়ে জমিতে রোপণ করে দেয়, আর তাতে যত্নাদি করতে থাকে। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি, যাই একটু বিশ্রাম নেই। আরে এই বালকটি তো বুঝতে পারছে না ডাইনিটা যে ওর সাথীদের জীবিত করার জন্য বীজ দিয়েছে। এইগুলো থেকে ডাইনি জীবিত হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এ দেখে ভিখারি তখন উদয়ের কাছে চলে যায়। আমাকে একটু জল খেতে দেবে বাবা, বড্ড তৃষ্ণা পেয়েছে। উদয়ও অনেক তৃষ্ণার্ত ছিল, সে তবুও সেই ভিখারিটিকে জল খেতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বালক, তোমার জমির ফসলগুলো অনেক ভালো হোক, আমি আশীর্বাদ করি। ভিখারি নিজের জাদু শক্তি দ্বারা উদয়ের জমির ফসলগুলো পাল্টিয়ে দেয়, আর চাঁদের অভিশাপ তুলে নেয়। উদয় পরের দিন জমিতে চলে আসে। সত্যিই তো গাছগুলোতে চাঁদ ধরেছে। এই চাঁদ থেকে আলো দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবো। উদয় চাঁদের আলোয় ওর বাবাকে সুস্থ করার জন্য যজ্ঞ করে, আর যজ্ঞের প্রসাদ সেই ভিখারিকে খাইয়ে দেয়। আর উদয়ের বাবা সুস্থ হয়ে সব কথা শুনতে পায়। আমাদের সবারই গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো সময়। আর সে পর্যন্তই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। এই তো তোরা তিন বোন তো বাড়িতেই আছিস, আয় মা তাড়াতাড়ি খেয়ে নে। সন্ধে হয়ে এলো বলে আমার যে আজ কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। দেরি করিস না রে মা, সন্ধ্যা হয়ে গেলেই তো অন্ধকার নেমে আসবে, চাঁদের আলোও তো থাকবে না, তখন আবার মুশকিলে পড়ে যাব। নে নে তাড়াতাড়ি ঘরে চল তো, তোরা খেয়ে নিবি চল। পূজা, দিঘি ও মিতা যমজ তিন বোন। তারা তাদের মা বিনোদার সাথে গোপালগঞ্জ গ্রামেই থাকতো। বিনোদা পাশের গ্রামে সামান্য ঝিয়ের কাজ করে তার তিন মেয়েকে নিয়ে সংসার চালাতো। ও মা, আমাদের গ্রামে কখনোই চাঁদ ওঠে না, কিন্তু কেন মা, কেন এমনটা হয়? রাত হলেই যেন কুটকুটে অন্ধকার নেমে আসে। বড় হওয়ার পর থেকে আমরা কখনোই চাঁদের আলো দেখলাম না, কেন মা বলো না? সে যে অনেক কথা রে মা। অনেকদিন আগে এক দুষ্টু রাক্ষসী চন্দ্রমাতাকে হত্যা করে। চন্দ্রমাতাকে হত্যা করে চাঁদকে বন্দি করে রেখেছে, তাই যে আর চাঁদের আলো পৃথিবীতে আসে না রে মা। কিন্তু মা, ওই রাক্ষসী কেন চাঁদকে বন্দি করেছে? আর চন্দ্রমাতাই বা ওর কে এমন ক্ষতি করেছিল যে চন্দ্রমাতাকে ও হত্যা করেছে? তা তো আমি ঠিক জানি না রে মা, তবে আমি শুনেছি ওই রাক্ষসী নাকি চাঁদের আলো একদম পছন্দ করতো না। ওই রাক্ষসী দেখতে আসলে অনেক কালো আর কুৎসিত, তাই ওই রাক্ষসী সবসময় চায় চারদিক কালো অন্ধকারে ছেয়ে থাকুক। তাই তো ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে।
আর চাঁদকে রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে গিয়ে তো বেচারি চন্দ্রমাতা প্রাণ দিয়েছে। সত্যি ওই রাক্ষসী ভীষণ খারাপ, কিন্তু মা, চন্দ্রলোকের এত সব কথা তুমি জানলে কি করে? আহা, তোরা তিন বোন না সবসময় শুধু প্রশ্ন করিস। তোদের তিনজনের এমন প্রশ্নের উত্তর আমি আর দিতে পারবো না বাপু। এবার তোরা ঘুমিয়ে পড়তো দেখি, আর আমিও ঘুমিয়ে পড়ি। আমাকে তো আবার সকালবেলা উঠে কাজে যেতে হবে। বিনোদার কথা মতো পূজা, দিঘি ও মিতা ঘুমিয়ে পড়ে। তারা তিন বোনই ভীষণ লক্ষ্মীমন্তর ছিল। কি ব্যাপার, তোরা তিন বোন আজ মাঠে খেলতে এসেছিস? তোদেরকে না বলেছি তোরা তিন বোন আমাদের ধারের কাছেও আসবি না। আমরা তো তোদের খেলতেই নেই না, তবুও তোরা কেন বারবার আমাদের জ্বালাতন করতে আসিস বলতো? আমরা আবার তোমাদের কখন জ্বালাতন করতে এলাম? আমরা তো তিন বোন তোমাদের সাথে খেলিই না। আমরা তো এখানে একাই আসি আর তিনজন একাই খেলি। সে যাই কর না কেন, তোরা তিন বোন আমাদের আশেপাশে আসবি না, এই বলে দিলাম। জানিস না এই গ্রামের মোড়ল তোদের এক ঘরে করে দিয়েছে। তোরা আর কখনো এখানে আসবি না বলে দিলাম। তোরা চলে যা এখান থেকে। এসব কথা শুনে তারা তিন বোন অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে তিন বোন বাড়ি ফিরে আসে। আরে আরে, কি হয়েছে কি? তোরা এভাবে কাঁদছিস কেন? বলবি তো আমায় যে কি হয়েছে? কে আর হবে মা, আমি যে এক ঘরে হয়ে জীবন যাপন করছি সেটা প্রতিবেশীরা আমাদের বারবার মনে করিয়ে দেয়। কিন্তু মা, আজ তোমায় বলতে হবে কেন সবাই আমাদের এক ঘরে করে দিয়েছে। আজ তোমায় আমাদের সব প্রশ্নের উত্তর দিতেই হবে। হয়েছে হয়েছে, এবার থাম। এবার তোরা এত প্রশ্ন আর করতে হবে না। আজ আমি তোদেরকে সব কথা খুলে বলবো, আর তোদের সব প্রশ্নের উত্তরও দিব। কারণ আজ যে তোদের 7 বছর পূর্ণ হয়েছে। আমি আজ সব বলবো, সব কথাই বলবো তোদের। তবে তোরা মনোযোগ দিয়ে শোন। আমি তোদের গর্ভধারিণী মা নই। আমি তোদের ছোট থেকে আদর যত্নে বড় করে তুলেছি। তোদের আসল মাতা হচ্ছে চন্দ্রমাতা, আর তোরা হলি চন্দ্রকন্যা। আজ থেকে 7 বছর আগে চন্দ্রমাতা রক্তাক্ত অবস্থায় তোদের তিনজনকে নিয়ে পৃথিবীতে আসে, আর চন্দ্রমাতাকে প্রথমে আমি দেখতে পাই। আরে আরে, আপনি কে? কে আপনি? আর এভাবে রক্তাক্ত অবস্থায় পথের ধারে পড়ে আছেন কেন? আর তার সাথে তিনটে যমজ শিশু। আপনার তো প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর দরকার হবে না, আমার হাতে যে সময় নেই। আমি আসলে চন্দ্রমাতা, আর এই 3 কন্যা আমার। চন্দ্রলোকে যে এক ভয়ঙ্কর রাক্ষসীর আক্রমণ ঘটেছিল, ওই রাক্ষসীকে বাধা দিতে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু আমি চাঁদকে রক্ষা করতে পারিনি। ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে, কারণ ওই রাক্ষসী যে চায় চাঁদের আলো পৃথিবীতে না আসুক। সবকিছুই ওর মতো কালো, কুৎসিত, অন্ধকার হয়ে যাক। এবার আমি তোমায় একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বোন। তুমি দয়া করে আমার 3 কন্যাকে নিজের সন্তানের মতো আদর যত্ন দিয়ে বড় করো। ওদের যখন 7 বছর হবে তখন তুমি ওদের সবটা খুলে বলো, কারণ 7 বছর হলেই যে ওরা পূর্ণ শক্তির অধিকারী হবে আর চন্দ্রলোকেও যেতে পারবে। 3 কন্যা একত্রিত হয়ে রাক্ষসীকে হত্যা করবে আর চাঁদকেও মুক্ত করবে। সেদিন এসব কথা বলতে বলতেই চন্দ্রমাতা মারা যায়, আর আমি তোদেরকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসি। কিন্তু গ্রামের সবাই এসব মানেনি। ওরা আমাকে সবাই জিজ্ঞেস করতে থাকে যে আমি অবিবাহিত হয়ে 3টে সন্তান কোথায় পেলাম। এরপর আমি তাদের চন্দ্রকন্যার বিষয়ে সব কথা খুলে বলি, কিন্তু ওরা আমার কোনো কথাই বিশ্বাস করে না, বরং আমাকে কলঙ্কিনী করে এক ঘরে করে দেয়। আর তারপর থেকে আমি পাশের গ্রামে ঝিয়ের কাজ নেই, আর তোদেরকেও সন্তান স্নেহে বড় করতে থাকি। আজ তো তোরা তোদের সব প্রশ্নের উত্তর জানলি, আর তোদের 7 বছরও পূর্ণ হয়ে গেছে। এবার তবে তোরা চন্দ্রলোকে ফিরে যা, আর ওই শয়তান রাক্ষসীর হাত থেকে চাঁদকে উদ্ধার কর। আর তোরা তোদের মায়ের মৃত্যুর প্রতিশোধ নে। 7 বছর থেকে যে পৃথিবীতে কোনো চাঁদের আলো আসেনি। আজ যখন আমরা সবটা জানতে পেরেছি,
তবে তোমায় আর কিচ্ছু বলতে হবে না, আমরা চাচ্ছি চন্দ্রলোকে। তুমি আমাদের আশীর্বাদ করো মা, আমরা তোমার গর্ভধারিত সন্তান না হলেও আমরা যে তোমারই সন্তান। এরপর তারা তিন কন্যা তাদের জাদু শক্তি দিয়ে চন্দ্রলোকে যায়। আর তিন কন্যার আগমনের শব্দ শুনে রাক্ষসীর ঘুম ভেঙে যায়। চাঁদের দেশে কিনা তিন কন্যা, কিন্তু তোরা কারা রে যে তোদের আগমনে আমার ঘুম ভেঙে গেল? চন্দ্রমাতাকে মারার পর আমি ঘুমিয়েছিলাম, আর আজকে না আমার ঘুম ভাঙলো। উফ, বড্ড খিদে পেয়েছে আমার। তবে এবার আমি তোদেরকে আমার ক্ষুধা মেটাবো। শয়তান রাক্ষসী, তুই আমাদের কি খাবি? হ্যাঁ, বরং আজ আমরা তোকে ভৎস করে দেব। আজ আমরা তিন বোন যে তোর জম হয়ে এসেছি। আজ আমরা তিন বোন তোকে হত্যা করে চন্দ্রমাতার মৃত্যুর প্রতিশোধ নেব, আর তার সাথে আমরা চাঁদকেও রক্ষা করব। তোদের মতো এমন পুচকে মেয়ের থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেল রে। হায়, কে আগে আমাকে মারতে চাস সে আমার কাছে আয় তো। রাক্ষসীর এমন কথা শুনে তিন কন্যা অগ্নি চক্র হয়ে রাক্ষসীর ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা রাক্ষসীকে ভৎস করে দেয়। এরপর সাথে সাথেই চাঁদও মুক্ত হয়ে যায়, আর পুরো পৃথিবীতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। হে ঈশ্বর, আমার মেয়েরা বুঝি তাদের কাজে সফল হয়েছে, আর তাই তো এতদিনের অন্ধকার কেটে গিয়ে আজ পৃথিবীতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। বিনোদার কথা শেষ হতে না হতেই তিন চন্দ্রকন্যা সেখানে চলে আসে। সত্যি মা, আজ আমরা সফল হয়েছি। মা, আজ যে চাঁদ মুক্ত। কিন্তু মা, আমরা তো তোমাকে ছাড়া চন্দ্রলোকে কিছুতেই থাকতে পারবো না। তাই তো আমরা তোমার কাছে ফিরে এসেছি মা। শুধুমাত্র প্রয়োজন পড়লে আমরা চন্দ্রলোকে ফিরে যাব। তাছাড়া আমরা তিন বোন তোমার কাছেই থাকবো। এরপর তিন কন্যা বিনোদার কাছেই থাকতে শুরু করে।